বেগম জিয়ার শারীরিক অবস্থা আগের চেয়ে কিছুটা ভালো। মেডিকেল বোর্ডের পরামর্শ পেলে নেওয়া হবে বিদেশে। তারেক রহমানের দেশে ফেরায় সহযোগিতা করবে সরকার। পূর্বাঞ্চলে প্লট বরাদ্দে দুর্নীতিতে শেখ হাসিনা, রেহানা ও টিউলিপের মামলার রায় আজ। ক্ষমতার অপব্যবহারের অভিযোগ, আসামিদের সর্বোচ্চ সাজার প্রত্যাশা দুদকের। শুরু হলো বাঙালির গৌরবের বিজয়ের মাস। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা, বীর শহীদদের স্মরণ, জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান। বহুল প্রতীক্ষিত সেন্ট মার্টিন দ্বীপের পথে 3টি জাহাজ, 2000 পর্যটকের রাত যাপনের সুযোগ থাকলেও প্রথম যাত্রা যাচ্ছেন 1200। উৎফুল্ল ভ্রমণ পিপাসুরা। এবং ঘূর্ণিঝড় ও বন্যায় এশিয়ার 3 দেশে প্রাণহানি, 9 শতাধিক। শ্রীলঙ্কায় মৃত বেড়ে 334। ইন্দোনেশিয়ায় উদ্ধার কাজে ধীর গতি। চুরি বেড়ে যাওয়ায় উদ্বেগে বাসিন্দারা। সময় সংবাদের সঙ্গে আছি আমি শবনব নিবিড়। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের চেয়ে কিছুটা ভালো। রোববার রাতে তাঁর শারীরিক অবস্থা পর্যালোচনায় বৈঠক করে মেডিকেল বোর্ড। এভারকেয়ার হাসপাতালে দলীয় প্রধানকে দেখতে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু জানান, বেগম জিয়ার শারীরিক অবস্থা আগের চেয়ে কিছুটা ভালো, তবে মেডিকেল বোর্ডের পরামর্শ পেলে নেওয়া হবে বিদেশে। ফুসফুস ও হৃদযন্ত্রের সংক্রমণ নিয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সাবেক প্রধানমন্ত্রীর স্বাস্থ্যের খবর নিতে রোববার দিনভর হাসপাতালের সামনে আসেন তার শুভানুধ্যায়ীরা। তাদের প্রার্থনা, দ্রুত সুস্থ হয়ে উঠবেন বেগম জিয়া। মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য এই নেত্রী যে অপরিসীম ত্যাগ স্বীকার করেছেন সেটা সর্বজন বিদিত। আজকে উনি যে অবস্থায় রয়েছেন সেখানে আমরা শুধু মানুষের কাছে দোয়া চাই। এখানে যারা ডাক্তার আছে তারা এবং বিভিন্ন দেশ থেকে ডাক্তারদের পরামর্শ নিয়ে ওনার চিকিৎসা চলছে। দল মত নির্বিশেষে সকলের উচিত তার জন্য দোয়া করা। বিএনপি নেত্রীর শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে রাতে হাসপাতালে যান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থার খোঁজ নিতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পক্ষে হাসপাতালে যান তার এপিএস মোহাম্মদ সাগর হোসেন। পরে বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেনের বরাতে সাগর হোসেন জানান, বেগম জিয়ার শারীরিক অবস্থা আগের চেয়ে কিছুটা ভালো। মহামান্য রাষ্ট্রপতি আজকে আমাকে সশরীরে পাঠিয়েছেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আসলে এখন কি অবস্থায় আছেন তার সবশেষ খবরাখবর নেওয়ার জন্য। ডক্টর জাহিদ জানিয়েছেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল এবং তার তবে কিছুটা আগের চেয়ে কিছুটা ভালোর দিকে। রাতে বেগম জিয়াকে দেখতে এসে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু জানান, বেগম জিয়ার চিকিৎসা নিয়ে পরবর্তী করণীয় ঠিক করছে মেডিকেল বোর্ড। বিএনপি নেত্রীর সুস্থতায় দেশবাসীর দোয়া চান জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আর তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বেগম জিয়াকে দেখে এসে গণমাধ্যমে জানান, কঠিন এই সময়ে তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে সহযোগিতা করবে সরকার। আপনারা সবাই আল্লাহর কাছে দোয়া করেন যাতে উনি সুস্থতার সাথে আমাদের মধ্যে থাকতে পারেন এবং আমরা যাতে এই নির্বাচন থেকে শুরু করে পরবর্তী যে গণতান্ত্রিক রূপান্তর যেটা ঘটতেছে বাংলাদেশে, এই সময়টাতে যাতে ওনাকে পাই, উনি যাতে থাকেন, তাহলে হয়তো বাংলাদেশে একটা স্মুথ ট্রানজিশন হবে। সরাসরি কোনো সহযোগিতা করা হবে কিনা তারেক রহমানকে আনার জন্য? কেন, এটা তো বেসিক কাজ রাষ্ট্রের। 30 দেশের সকল মানুষকে যেমন ভালোবাসেন, দেশের মানুষও তাকে দলমতের ঊর্ধ্বে উঠে আপন মনে করেন। আমরা মনে করি রাজনীতির গণতন্ত্রের উত্তরণে একটি নতুন বাংলাদেশের বিনির্মাণের এই সময়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং দীর্ঘ হায়াত আমাদের রাজনীতি দেশের জন্য প্রয়োজন। আমরা বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে সারা দেশে আজকে আমরা দোয়া, নফল ইবাদতের মাধ্যমে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেছি। মেডিকেল বোর্ড তখন সিদ্ধান্ত নেবে পরবর্তী কি ব্যবস্থা নেবে। তবে যতটুকু আমরা কথাবার্তা বলে বুঝলাম ওনার অবস্থা আগের মতোই, তবে একটু ইমপ্রুভ, কিন্তু আগের মতোই। এবং তাছাড়া ওনাকে দেশি বিদেশি ডাক্তার যেখানে যাদেরকে সংযুক্ত করা যাচ্ছে সবাইকে সংযুক্ত করা হয়েছে। বেগম জিয়ার খোঁজ নিতে হাসপাতালে ছুটে আসেন ক্রিকেটার তামিম ইকবালও। উনি দেশের জন্য কত কিছুই করেছেন, উনি এখন অসুস্থ। আমি এটাই আশা করব আর রিকোয়েস্ট করব সবাইকে যে জিনিসটাকে পলিটিক্যালিভাবে না দেখে সবাই ওনার জন্য দোয়া করুন যেন উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যান। এর আগে দুপুরে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত। তার শারীরিক অবস্থা
অপরিবর্তিত রয়েছে এবং তার বিদেশ যাওয়ার ব্যাপারে তার মেডিকেল বোর্ড এখনো কোনো পরামর্শ দেননি। বেগম খালেদা জিয়া অসুস্থ থাকায় বিএনপির বিজয় দিবসের র্যালির কর্মসূচি স্থগিত করা হয়েছে বলেও জানান রুহুল কবির রিজভী। এই কর্মসূচিটি স্থগিত রাখছে। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। শেখ রেহানাকে অবৈধভাবে সরকারি জমি দেওয়ার অভিযোগে শেখ হাসিনার মামলার রায় কিছুক্ষণ পর। মামলায় প্রধান আসামিদের মধ্যে রয়েছেন টিউলিপ সিদ্দিকও। দেশের আদালতে এই প্রথম কোনো ব্রিটিশ এমপির রায় হতে যাচ্ছে। ঢাকার চতুর্থ বিশেষ জজ আদালতে রায় ঘোষণা করা হবে। মামলার অভিযোগে বলা হয়েছে, ক্ষমতার অপপ্রয়োগ করে পূর্বাচল নতুন শহরে শেখ রেহানাকে 10 কাঠা প্লট বরাদ্দের নির্দেশ দেন শেখ হাসিনা। 32 জনের সাক্ষ্য গ্রহণে উঠে আসে প্লট বরাদ্দ দেওয়ার জন্য শেখ হাসিনার উপর চাপ প্রয়োগ করেন ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক। দুদকের তদন্তে দেখা যায়, শেখ রেহানার নামে রাজুকের আওতাধীন সাভারের কোনাবাড়িতে 160% জমি এবং রাজধানীর সেগুনবাগিচা ও গুলশানে একটি করে ফ্ল্যাট রয়েছে। কিন্তু রাজুকের জমি নেওয়ার সময় হলফনামায় নিজেকে ভূমিহীন দাবি করেন শেখ রেহানা। পরে 17 জনকে আসামি করে মামলাটি করে দুদক। এর আগে একই অভিযোগের অন্য 3টি মামলায় শেখ হাসিনাকে 21 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এই মুহূর্তে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আছেন সহকর্মী আসিফ মোহাম্মদ সিয়াম। সরাসরি যাচ্ছি সেখানে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুর্নীতির আরেকটি মামলায় আজ রায় হওয়ার কথা রয়েছে এবং এই মামলাতে তার সঙ্গে আসামি রয়েছেন তার বোন শেখ রেহানা এবং তার চেয়েও আলোচিত আসামির মধ্যে রয়েছেন তা ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক। মামলাতে শেখ হাসিনার বিরুদ্ধে যে অভিযোগটি রয়েছে সেটা হচ্ছে যে রাজুকের আবাসন নীতিমালা লঙ্ঘন করে তিনি তার ক্ষমতা অপপ্রয়োগ করে শেখ রেহানাকে পূর্বাচল নতুন শহর প্রকল্পে 10 কাঠা জমি বরাদ্দ দেন এবং এই জমি বরাদ্দের সময়ে শেখ রেহানার মেয়ে এবং ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী কার্যালয়ের যোগাযোগ কর্মকর্তার মাধ্যমে ফোন করে তার উপর চাপ প্রয়োগ করেন যেন তার শেখ রেহানা এবং তার ছেলে মেয়েকে পূর্বাচলে প্লট বরাদ্দ দেওয়া হয়। তো সেই প্রেক্ষিতে দুদক মামলাটি করে এবং এই ধরনের মিথ্যা হলফনামা দিয়ে আবেদন এবং টিউলিপ সিদ্দিকের এখানে সংশ্লিষ্টতা এই সমস্ত বিষয়ে দুদক আদালতে 32 জন সাক্ষ্য এবং অন্যান্য প্রমাণাদি দলিল দস্তাবেজ দুদক এখানে পেশ করে এবং সেই প্রেক্ষিতে যখন পুরো মামলার কার্যক্রম শেষে আজ সেই মামলা রায়ের দ্বারপ্রান্তে এসে পৌঁছেছে। একটু যদি জানিয়ে রাখি যে দুদক আদালত আসামিদেরকে আদালতে উপস্থিত হওয়ার জন্য প্রেস বিজ্ঞপ্তি সমন এবং গ্রেফতারি পরোয়ানা জারি করলো। যেহেতু আসামিরা আদালতে উপস্থিত হননি সেই জন্য তাদেরকে পলাতক ঘোষণা করে পরবর্তীতে মামলার বিচার কাজ চলে। যেহেতু তারা পলাতক রয়েছেন সেহেতু তারা এই মামলাতে কোনো ধরনের স্টেট ডিফেন্সে তারা সুযোগ পাননি। তো ফলে দুদকের প্রসিকিউশন তাদের পক্ষ থেকে এই মামলাটির বিচার কাজ তারা মাত্র 10 দিনের সাক্ষ্য গ্রহণে 4 মাসের মধ্যেই এই মামলার কার্যক্রম তারা শেষের দিকে নিয়ে আসে। তো আমরা জানি যে দুদক মূলত এই অভিযোগে মোট 6টি মামলা করেছিল, কারণ পূর্বাচলে শেখ হাসিনা এই একইভাবে নিয়ম লঙ্ঘন করে এবং নিজেদেরকে নিঃস্ব দাবি করে তারা পূর্বাচলে মোট 6টি প্লট নিয়েছিল। সেখানে 3টি মামলা ইতিমধ্যে রায় হয়ে গিয়েছে, যেখানে শেখ হাসিনাকে 21 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে এবং আজকে আরেকটি মামলার রায় হওয়ার কথা রয়েছে। তো এখন পর্যন্ত সেই মামলা আদালত বসেনি, তবে দুদকের আইনজীবীরা রায়ের জন্য আদালতে গিয়ে পৌঁছেছেন। তো আমরা আশা করছি যে বেলা 11টার মধ্যে আদালত বসবে এবং রায় ঘোষণা করা শুরু হবে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। মহানগর দায়রা জজ আদালত থেকে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী আসিফ মোহাম্মদ সিয়াম। পিলখানা হত্যাকাণ্ডে দলগতভাবে আওয়ামী লীগ জড়িত। গ্রিন সিগন্যাল ছিল তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার। পুরো ঘটনা সমন্বয় করেন শেখ ফজলে নূর তাপস। সম্পৃক্ততা ছিল তৎকালীন সেনাপ্রধান মইনুল আহমেদেরও। রোববার রাতে প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেওয়ার পর তদন্ত কমিশনের প্রধান আরও জানান, হত্যাকাণ্ডে বিদেশি সম্পৃক্ততার প্রমাণ মিলেছে। আওয়ামী লীগ ক্ষমতায় আসার 2.5 মাসের মধ্যে 2009 সালের ফেব্রুয়ারিতে বিডিআর সদর দফতরে ঘটে নারকীয় হত্যাযজ্ঞ। প্রাণ হারান 57 সেনা কর্মকর্তা। এই হত্যাযজ্ঞের বিচার শুরু করে শেখ হাসিনার সরকার। তবে ঘটনার নেপথ্যে থাকা মূল চরিত্রদের আড়াল করার চেষ্টা নিয়ে তৈরি হয় সমালোচনা।
জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হওয়ার পর বিডিআর হত্যাকাণ্ডের তদন্তে স্বাধীন কমিশন গঠন করে দেয় অন্তর্বর্তী সরকার। রোববার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন তুলে দেন কমিশন প্রধান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলুর রহমান। প্রতিবেদন অনুযায়ী বিডিআর হত্যাকাণ্ডে দলগতভাবে আওয়ামী লীগ জড়িত। প্রধান সমন্বয়কারী শেখ ফজলে নূর তাপস। মিলেছে বহিঃশক্তির সরাসরি সম্পৃক্ততাও। পরে স্বাধীন কমিশন প্রধান জানান, বিডিআর হত্যাকাণ্ডে শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতারা সরাসরি জড়িত। তৎকালীন সেনাপ্রধান মইনুল আহমেদ ডিজিএফআই প্রধানও সম্পৃক্ত। এই বাহিনীটাকে দুর্বল করার জন্য এবং বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য ষড়যন্ত্র ছিল এবং এই কাজগুলোকে ডাল ভাতের কর্মসূচি, তারপরে বিডিআর সব আর্মি অফিসার কেন এখানে এসে তাদেরকে কমান্ড করছে, এই বিষয়গুলোকে সামনে এনে এগুলোকে ব্যবহার করা হয়েছে। এটা একদিনে হয়নি, একটা দীর্ঘ সময় ধরে এগুলো হয়েছে। যেমন তাপস এসে মসজিদে বসে মিটিং করেছেন, বিভিন্ন ট্রেনিং গ্রাউন্ডে বসে মিটিং হয়েছে। আরও জানান, বিডিআরকে দুর্বল করতেই হত্যাযজ্ঞে জড়িত হয় ভারত। দেশটির কাছে জবাব চাওয়ার সুপারিশ করা হয়েছে। ওই সময়ের সরকার তার ক্ষমতা দীর্ঘায়িত করতে চেয়েছিলেন, প্রতিবেশী দেশ বাংলাদেশকে অস্থিতিশীল করতে চেয়েছিল। ভারত যে জড়িত সেই ব্যাপারে আমরা সরকারকে সাজেস্ট করেছি যে ভারতের কাছ থেকে জবাব চাওয়ার জন্য। ভবিষ্যতে বাহিনীগুলোতে হত্যাযজ্ঞের মতো ঘটনা এড়াতে বেশ কিছু সুপারিশ করা হয়েছে প্রতিবেদনে। মানে অপরাধে তারা জড়িত। ওয়ালিউল সাকিব, সময় সংবাদ, ঢাকা। শুরু হলো বিজয়ের মাস ডিসেম্বর। বাঙালির সুদীর্ঘ রাজনৈতিক ইতিহাসের শ্রেষ্ঠ ঘটনা 1971 সালের মহান মুক্তিযুদ্ধ। দীর্ঘ 9 মাস সশস্ত্র স্বাধীনতার ভিত্তিতে যে জাতীয়তাবাদ গড়ে উঠেছিল এক রক্তক্ষয়ী যুদ্ধের পর বিজয়ের মাধ্যমে ঘোষিত স্বাধীনতা পূর্ণতা পায় এদিনে। বাঙালির হাজার বছরের স্বপ্ন পূরণ হওয়ার পাশাপাশি বহু তরতাজা প্রাণ বিসর্জন আর মা বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জন হওয়ায় বেদনা বিধুর এক শোকগাঁথার মাসও এই ডিসেম্বর। এদিকে বিজয়ের মাসকে ধারণ করতে জমকালো বিজয় শোভাযাত্রার আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয়। শোভাযাত্রায় যোগ দেন উপাচার্য, প্রক্টর, রেজিস্ট্রার সহ ডাকসু নেতারা। উপাচার্য বলেন, ডিসেম্বর একটি মাইল ফলক। জাতির ক্রান্তি লগ্নে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবদানের কথা স্মরণ করে তিনি বলেন, প্রয়োজনে দেশের মানুষকে সাথে নিয়ে সবসময় জাতির পাশে দাঁড়িয়েছেন তারা। এই আয়োজনকে ঐক্যবদ্ধ হওয়ার প্রতীক উল্লেখ করে উপাচার্য বলেন, অতীতের মতো যে কোনো পরিস্থিতিতেই জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এই জাতি যে কোনো প্রয়োজনে একসাথে হতে জানে, ঐক্যবদ্ধ হতে জানে। জাতি ধর্ম নির্বিশেষে আমরা সবাই আমাদের দেশমাতৃকার প্রয়োজনে একসাথে হই। এটি ইতিহাসে বারবার প্রমাণ করেছে। এই বিজয়ের মাস আমাদেরকে যেন আরও ঐক্যবদ্ধ করে। আমরা দেশবাসীকে সাথে নিয়ে আমাদের এই জাতির এই অর্জনকে স্মরণ করছি এবং এই অর্জন যেন আমাদেরকে ভবিষ্যতে আরো ঐক্যবদ্ধ হতে শেখায়। সময় সংবাদে আরও থাকছে, দেশে উদ্বেগজনক হারে বাড়ছে এইডস রোগীর সংখ্যা। আক্রান্তদের 40% সমকামী। হাসপাতালে কিট সংকটে শনাক্তে জটিলতা। 1 সপ্তাহের মধ্যে সমাধানের আশ্বাস। কর্মস্থল কিংবা শিক্ষা প্রতিষ্ঠানে যেতে গণপরিবহনই ভরসা নারীদের, কিন্তু যাত্রাপথে তাদের নিরাপত্তাহীনতা যেন দিন দিন আরও স্পষ্ট হচ্ছে। নির্ধারিত আসনের নিয়ম না মানা থেকে শুরু করে নিত্যদিনের মানসিক ও শারীরিক হয়রানি কঠিন করে তুলছে নারীর যাত্রাকে। ফাহরিয়া ফারুকের রিপোর্ট। ওঠার সময় আর কি অন্যদের টান দিছে, পুরুষরা মহিলাদের সিটে বসে থাকে। বাসে যারা যারা থাকে তারা কেউ কিছুই বলে না। সমস্যা তো মোটামুটি হয়। প্রতিদিনের এই যাত্রা যেন নারীদের জন্য এক নীরব যুদ্ধ। শুধু গন্তব্যে পৌঁছানো নয়, এ যুদ্ধ নারীর নিরাপত্তা নিশ্চিতেরও। কিন্তু প্রশ্ন থেকে যায়, গণপরিবহনের উপর নির্ভরশীল এদেশের অধিকাংশ নারী ঠিক কতটা নিরাপদে পৌঁছান তার গন্তব্যে। বাংলাদেশ রোড সেফটি নেটওয়ার্কের এক জরিপ বলছে, দেশের গণপরিবহনে যাতায়াতকারীদের মধ্যে 83% নারী প্রতিদিন শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হন।
যদিও সড়ক পরিবহন আইন 2018 অনুযায়ী প্রতিটি বাসে নারী, শিশু ও প্রতিবন্ধীদের জন্য 9টি আসন সংরক্ষিত থাকার কথা, কিন্তু সড়ক ঘুরে দেখা যায় অধিকাংশ বাসে এ নিয়ম উধাও। ছেলে মানুষই বাসের মধ্যে ওঠার সময় যে কাদের মধ্যে যে মানে রং টাচ করছে, যদি কোনো কিছু বলতে যায় তাহলে বলে হয়তো আমার চরিত্রের দোষ, আর নাহলে ও চরিত্রের দোষ, কিন্তু সরাসরি চরিত্র নিয়ে কথা বলে দেয়। মহিলাদের সিটে বসে থাকে, তখন মহিলারা বললেও তারা সিটটা দিতে চায় না। আমরা নাইমা দাঁড়ায় ব্রেক করে মহিলারা উঠাই নামাই করে। কাগজে কলমে নিয়ম থাকলেও তার বাস্তবায়ন না থাকায় মাঝে মধ্যেই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে বলে জানান পুরুষ যাত্রীরা। মহিলাদের সিটে পুরুষ বসে না, বরঞ্চ মহিলারা পুরুষের সিটে বসে। হ্যাঁ, পুরুষের সিট এগুলো মহিলাদের সিট সামনে। অনেকাংশ তো সেফ, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে একটু হয়তো বা অনেক সময় হয়, কিন্তু যেটা আসলে অনাকাঙ্ক্ষিত। নিরাপদ যাত্রায় চলতি বছরের ফেব্রুয়ারিতে রাজধানীতে চালু করা হয় কাউন্টার ভিত্তিক বাস পরিষেবা। 21টি কোম্পানির 2610টি গোলাপি রঙের বাস যাত্রা শুরু করলেও মুখ থুবড়ে পড়েছে সেই প্রকল্প। এ বিষয়ে জানতে মহিলা বিষয়ক অধিদপ্তরে যায় সময় সংবাদ, তবে কথা না বলে এড়িয়ে যান দায়িত্বরতরা। বিশেষজ্ঞরা বলছেন, নারীর জন্য নিরাপদ পরিবেশ তৈরিতে মর্যাদা বৃদ্ধির পাশাপাশি প্রয়োজন সামাজিক বিভিন্ন প্রতিষ্ঠানের অংশগ্রহণমূলক ভূমিকা। নারীকে যতক্ষণ না পর্যন্ত আমরা তাকে এই দেশের একজন নাগরিক, সমান মর্যাদা, সমান অধিকার, তার কাজ করার অধিকার আছে, তার বাইরে যাওয়ার অধিকার আছে, এটা আমরা যদি মানসিকতা আমাদের পরিবর্তন না করি, এটা তো হতেই থাকবে যতই আইন করা হোক। নারীদের জন্য ঢাকা শহরে যদি আমি বলি, প্রচুর পরিমাণে আলাদা বাস দিতে হবে। এখন প্রশ্ন আসতে পারে যে কেন আলাদা বাস দিতে হবে, সারাক্ষণ তো বলা হচ্ছে সম অধিকারের কথা, কিন্তু সম অধিকার আর এই ধরনের পাবলিক প্লেসে হ্যারাসমেন্টের নারী হওয়ার জায়গাটা দুটো ভিন্ন জিনিস। সমাজের সব শ্রেণীর মানুষের মানসিকতা পরিবর্তনের উপরও জোর দেন বিশেষজ্ঞরা। দিন শেষে নারী গন্তব্যে পৌঁছায় ঠিকই, কিন্তু প্রতিদিনের এই যাত্রা প্রশ্ন তোলে নারীর নিরাপত্তা নিশ্চিত হবে কবে। বিশেষজ্ঞরা বলছে, যাতায়াতে নারীর নিরাপত্তা নিশ্চিতে আইনের পাশাপাশি প্রয়োজন মানসিকতারও পরিবর্তন। ফাহরিয়া ফারুকি, সময় সংবাদ, ঢাকা। নানা আলোচনা, নীতি ও সিদ্ধান্ত পেরিয়ে প্রতীক্ষিত সেন্ট মার্টিন দ্বীপে যাত্রা করল 3টি জাহাজ, যেখানে 2000 পর্যটকের রাত্রি যাপনের সুযোগ থাকলেও চলতি মৌসুমের প্রথম যাত্রায় সেন্ট মার্টিন যাচ্ছেন 1200 পর্যটক। তারা বলছেন, নির্দেশনা মেনেই ভ্রমণ করবেন প্রবাল দ্বীপে। দীর্ঘ 10 মাস পর চলতি মৌসুমে সেন্ট মার্টিন দ্বীপে প্রথম যাত্রা। ভোর না হতে কক্সবাজারের নুনিয়ারছড়া ঘাটে উপচে পড়া ভিড় পর্যটকদের। সড়কে দেখা যায় দীর্ঘ যানজট। সেন্ট মার্টিন যেতে পর্যটকদের দীর্ঘ সারি, করা হয় বেশ কয়েকটি লাইন। 12 নির্দেশনা বাস্তবায়নে তৎপর জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। প্লাস্টিক কিংবা পলিথিন দেখলেই নেওয়া হচ্ছে ব্যবস্থা, করা হচ্ছে সচেতন। পরিবেশ সংক্রান্ত যে 12টি নির্দেশনা দেওয়া হয়েছে, সেই নির্দেশনা প্রতিপালনের জন্য আমরা সচেতন করতেছি। সেই সাথে প্লাস্টিক পণ্য যেন তারা নিয়ে না ওঠে, সে ব্যাপারে আমরা ব্যবস্থা নিচ্ছি। রাত্রি যাপনের অনুমতি থাকায় আগামী 2 মাস কক্সবাজার সেন্ট মার্টিন রুটে প্রতিদিন চলাচল করবে 6টি জাহাজ। 2 মাস আছে, সেটা পরিচালনা করে কিছুটা ঘুরে দাঁড়ানোর জন্য। চলতি মৌসুমের প্রথম যাত্রায় পর্যটকরা ছিলেন খুবই উৎফুল্ল। জাহাজে ছবি তোলা থেকে শুরু করে গান বাজনা কিংবা প্রকৃতি উপভোগে ব্যস্ত হয়ে পড়েন ভ্রমণ পিপাসুরা। এনভায়রনমেন্টটা বা সব ক্লিনলিনেস সবকিছুই হয়তো আপ টু দ্য মার্ক থাকবে। প্রথমবারের মতো যাচ্ছি হাজবেন্ডের সাথে, খুবই ভালো লাগতেছে। আমাদেরকে যে 12টি নির্দেশনা দেওয়া হয়েছে, এটা আমি মনে করি পরিবেশের জন্য খুবই উপকার, এবং আমাদের পরিবেশ যদি ভারসাম্য ঠিক থাকে, টুরিস্ট আরও বাড়বে। আর পর্যটকদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে টুরিস্ট পুলিশ। হোটেল মালিক বলেন আর কোনো স্টেক হোল্ডার যদি আমাদের পর্যটন ব্যবস্থাপনাকে অব্যবস্থাপনার দিকে নিয়ে যেতে চায়, সেটাকে আমরা টুরিস্ট পুলিশ অ্যালাউ করব না। আগামী 31 জানুয়ারি পর্যন্ত 2 মাস পর্যটক নিয়ে কক্সবাজার শহরের নুনিয়ারছড়া BIWTA ঘাট থেকে প্রতিদিন সকাল 7টায় সেন্ট মার্টিন ছেড়ে যাবে জাহাজ। বিকেল 3টায় সেন্ট মার্টিন থেকে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হবে জাহাজগুলো। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। এই মুহূর্তে সেন্ট মার্টিনমুখী পর্যটকবাহী জাহাজে আছেন সহকর্মী সুজাউদ্দিন রুবেল। বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। রুবেল।
প্রবালদ্বীপ সেন্ট মার্টিনের উদ্দেশ্যে কক্সবাজার থেকে সকাল 7:30 জাহাজ ছেড়েছে। এখন সেই জাহাজ মাঝ সাগরে। আমরা যতটুকু জেনেছি কক্সবাজার বিআইডব্লিউটি ঘাট থেকে সকাল 7:30 থেকে 3টি জাহাজ পর্যটকবাহী জাহাজ সেন্ট মার্টিনের উদ্দেশ্যে রওনা হয়েছে, যেখানে 1200 যাত্রী রয়েছে যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন। তারা সাগর পথ পাড়ি দিয়ে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে যাবেন। এরই মধ্যে জাহাজে আমরা লক্ষ্য করছি দীর্ঘ সময় ধরে কিন্তু পর্যটকরা খুব উপভোগ করছে। একদিকে পাহাড়, অন্যদিকে সাগর, বিশাল জলরাশি। সেই জলরাশির মাঝে কিন্তু নীল জলরাশি বলতে গেলে, সেই জলরাশি উপভোগ করছে। অনেকে বসে বসে খেলছে, আবার অনেকে আমরা লক্ষ্য করেছি ছবি তুলছে। এই যে যার মতো করে আনন্দ করছে। তাদের যে ক্লান্তি, এই দীর্ঘ পথ পাড়ি দিয়েছে, এখন পর্যন্ত যে ক্লান্তি হওয়ার কথা সেটি ক্লান্তি আসলে তাদের দূর হয়ে গেছে, যেহেতু প্রকৃতির অপরূপ সৌন্দর্য দুই পাশে তারা দেখতে পাচ্ছেন। সেই দৃশ্যগুলো আসলে আমরা লক্ষ্য করছি। যেহেতু কক্সবাজারে আজকে আমরা সকাল থেকে আসলে লক্ষ্য করেছি, যেটি ভোর না হতেই কিন্তু কক্সবাজারের যে বিআইডব্লিউটি ঘাটে আজকে যেহেতু চলতি মৌসুমের প্রথম জাহাজ সেন্ট মার্টিন যাচ্ছে, সেই ক্ষেত্রে শত শত পর্যটক ভোর না হতে বিআইডব্লিউটি ঘাটে জমাট বাঁধে এবং সেখান থেকে তারা অনেকে রাস্তায় বসে নাস্তা সেরেছেন, সেটাও আমরা লক্ষ্য করেছি। তবে দীর্ঘ লাইন, কয়েকটি লাইনে টিকিট সংগ্রহ করতে হয়েছে এবং পুরো প্রক্রিয়া আসলে কক্সবাজার জেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর থেকে শুরু করে আইন শৃঙ্খলা বাহিনী সবাই একযুগে প্রত্যেক পর্যটককে তারা তল্লাশি করে করে তারা জাহাজে উঠিয়েছেন এবং কোনো ধরনের প্লাস্টিক, পলিথিন থেকে পরিবেশ বিরোধী যে 12টি নির্দেশনা দেওয়া হয়েছে সেই ধরনের কোনো কার্যক্রম থেকে বিরত রাখার জন্য প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ কঠোরতা আমরা অবলম্বন করতে দেখেছি। কক্সবাজার জেলা প্রশাসক এবং পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা দুজনেই ছিলেন। তারা আমাদেরকে যেটি জানিয়েছেন, সরকার যেহেতু সেন্ট মার্টিনের প্রকৃতি পরিবেশ রক্ষায় যে 12টি নির্দেশনা দিয়েছে সেটি মানাতে, তারা পর্যটকদের মানাতে কঠোর হবেন। এরই মধ্যে শুধু কক্সবাজার নয়, কক্সবাজার জেটি ঘাট থেকে শুরু করে যে সেন্ট মার্টিন পর্যন্ত রাতে থাকা থেকে শুরু করে তাদের যে পরিবেশের বিধ্বংসী কোনো কাজ যাতে না করে, সেজন্য সেটি কঠোরভাবে তারা চেষ্টা করবেন, কঠোরতা অবলম্বন করবেন। আজকে আমরা যেটি জেনেছি, 3টি টিকিট নানা ধরনের অনুমতির বাইরে ছিল। সেই 3টি জাহাজ কেয়ারে সিন্দাবাদ কর্তৃপক্ষকে এরই মধ্যে 50,000 টাকা জরিমানা করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। এই ধরনের কোনো যদি গাফিলতি, অতিরিক্ত যাত্রী কিংবা নানা ধরনের টিকিট নিয়ে কোনো ধরনের হয়রানি হলে সেটি নিয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নেবেন প্রশাসনের পক্ষ থেকে, সেটি বলা হয়েছে। আজকে আমরা জাহাজ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছিলাম। জাহাজ মালিক সংগঠনের যিনি সাধারণ সম্পাদক রয়েছেন হোসাইনুল ইসলাম বাহাদুর, তিনি যেটি জানিয়েছেন, আজকে প্রথম দিন হওয়াতে 3টি জাহাজ গিয়েছে। আগামীকাল থেকে 6টি জাহাজ সেন্ট মার্টিনের উদ্দেশ্যে ছেড়ে যাবে কক্সবাজার থেকে সকাল 7টায় এবং পরবর্তীতে ফিরতে সেন্ট মার্টিন থেকে বিকাল 3টায় আবার পুনরায় কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হবেন। সেই বিষয়টি তারা জানিয়েছেন। তারাও বলছেন যে প্রশাসন যেসব নির্দেশনা দিয়েছেন সেসব নির্দেশনা মেনে চলবেন এবং সেসব নির্দেশনা মেনেই তারা সেন্ট মার্টিনে জাহাজ চলাচল করবে। তবে এখন পর্যন্ত সেন্ট মার্টিন দ্বীপবাসী যেটি বলছে, তারা দীর্ঘ 10 মাস তারা দুর্ভোগে ছিলেন, যেহেতু পর্যটক ছিল না, তাদের আয়ের উৎস বন্ধ হয়ে গেছিল। এখন যেহেতু সেন্ট মার্টিনে আজকে পর্যটক যাচ্ছে, সেই ক্ষেত্রে তারা খুবই খুশি, তাদের আয় রোজগার বাড়বে, সেটি তারা বলছেন। তো এই ছিল আমার কাছে পর্যটকবাহী জাহাজ থেকে সবশেষ। কক্সবাজার থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী সুজাউদ্দিন রুবেল। 2030 সাল নাগাদ দেশ থেকে HIV বা এইডস নির্মূলের পরিকল্পনা সরকারের, যদিও প্রতিনিয়তই ঊর্ধ্বমুখী এ রোগে আক্রান্তের সংখ্যা। গবেষণা বলছে আক্রান্তদের মধ্যে 40% সমকামী। যন্ত্রপাতি, জনবল এবং কিট সংকটে পুরোপুরি চিকিৎসার আওতায় আনা সম্ভব হয়নি আক্রান্তদের। তবে স্বাস্থ্য বিভাগ বলছে কিট সংকটের সমাধান মিলবে 1 সপ্তাহের মধ্যেই। এইডস প্রতিরোধে সচেতনতা বাড়াতে 1 ডিসেম্বর পালিত হয় বিশ্ব এইডস দিবস। নুরুল ইসলামের ছবিতে বিস্তারিত জানাচ্ছেন মনির হোসাইন। সিটির ভিতরে 80% এইচআইভি আসন যদি চেক করা 15 থেকে 25 পর্যন্ত হচ্ছে পরিমাণ ধরা হবে, তার ভিতরে স্টুডেন্ট থাকবে বেশি। রাজধানীতে এইডস সংক্রমণ নিয়ে এমন আশঙ্কা আক্রান্ত এ যুবকের। অ্যালার্জি পরীক্ষা করতে যেয়ে শনাক্ত হয় এইডস। জানান সমকামিতায় জড়িয়ে যাওয়ায় এমন পরিণতি তার। সবাইকে বলবো যে এই ভুল পথে না যেতে সবাই সাধারণভাবে জীবনযাপন করো, কারণ একটা ভুলের জন্য সারা জীবন পস্তাইতে হবে। চাই না যে আমার এরকম কেউ পস্তায়।
চিকিৎসকরাও বলছেন একই কথা। বর্তমানে দেশে HIV আক্রান্তদের মধ্যে প্রায় 40%ই সমকামী। 50% বা আরও অ্যারাউন্ড 40% বিদেশ থেকে এরা ওইভাবে আসে। আর কিছু তো আসে যে এই বাংলাদেশে বিভিন্ন যে ট্রান্সপ্লান্টের মাধ্যমে বা ব্লাড ট্রান্সফিউশন অথবা রেনাল ট্রান্সপ্লান্ট এইসবের মাধ্যমেও কিছু 4-5% হয়তো এখান থেকে আসা। ঢাকার সংক্রামক ব্যাধি হাসপাতাল দেশের একমাত্র বিশেষায়িত চিকিৎসা কেন্দ্র। চলতি বছর এখানে চিকিৎসা নিয়েছেন প্রায় 300 HIV রোগী। বর্তমানে ভর্তি আছেন 12 জন। কিট সংকটের পাশাপাশি জনবলের অভাবে বিশেষ চিকিৎসার প্রয়োজন হলেও তা পাচ্ছেন না রোগীরা। তা আমাদের এখানে যারা ভর্তি হয় তারা আসলে খুব খারাপ পর্যায়ে এসে ভর্তি হয়। তা আমরা যেটা ফেস করি যে আমাদের এখানে এই রোগীগুলোর আসলে HIV ছাড়া অন্য আরও অনেকগুলো ডিজিজ থাকে এবং এইগুলোর জন্য যেই ধরনের ল্যাবরেটরি দরকার, ল্যাবরেটরি যে সাপোর্টটা দরকার, সেই সাপোর্টটা আমরা ওদের দিতে পারি না। বিভিন্ন মেডিকেল কলেজ থেকে অনেক সময় ফোন করে ওভার ফোনে যে এই পেশেন্টগুলোকে আমাদের এখানে পাঠিয়ে দেবে, যেগুলো ইন্টেন্সিভ কেয়ার লাগে। তখন আমরা আসলে ওই সাপোর্টটা দিতে পারি না। লাইফ সাপোর্ট দেওয়ার যে ইয়েটা, ওইটা আমাদের জনবলের সংকট আছে। দেশব্যাপী এইডস শনাক্তকরণ কেন্দ্রগুলোতেও আছে কিট সংকট, যদিও স্বাস্থ্য অধিদপ্তর বলছে চলতি সপ্তাহেই কেটে যাবে তা। সেকেন্ড কিটটা আমাদের কিছুটা স্বল্পতা ছিল। আমরা যখন কিটটা বিমানবন্দরে যখন আসে তখন তার 1 দিন বা 2 দিন আগে এটা আগুন লাগে, তো ওইখান থেকে আমরা ওই কিটটা এখনও আমরা পাইনি। ইন দ্য মিন টাইম আমরা এ সপ্তাহে কাল বা পরশু আমরা সেই কিটটা পেয়ে যাব। এইডস STD কন্ট্রোলের তথ্য অনুযায়ী দেশে 2024 সালে এ রোগে আক্রান্ত হয়েছেন 1438 জন, মারা গেছেন 195 জন। 2023 সালে আক্রান্ত হন 1276 জন এবং মৃত্যু হয় 266 জনের। আর চলতি বছর আক্রান্তের সংখ্যা ছড়াতে পারে 1,500। একদিকে যখন সীমা ছাড়িয়ে বাড়ছে রোগীর সংখ্যা, অন্যদিকে 2030 সালের মধ্যে দেশ থেকে এইডস নির্মূলের পরিকল্পনা করছে সরকার। একই বেডে ঘুমালে কিংবা একই প্লেটে খেলে এইডস ছড়ায় না। চিকিৎসার মাধ্যমে সম্পূর্ণ স্বাভাবিক জীবনযাপন করতে পারে HIV রোগীরা। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সময় সংবাদ। সরকারি মালিকানায় কার্যক্রম শুরুর অপেক্ষায় সম্মিলিত ইসলামী ব্যাংক। আগামী 2-3 বছরের মধ্যে ব্যাংকটি ছেড়ে দেওয়া হবে বেসরকারি মালিকানায়। সম্প্রতি ওয়াশিংটন সফরে গিয়ে এমনটাই জানান অর্থ উপদেষ্টা। বলেন, শক্তিশালী অপরাধ গোষ্ঠীর কারণেই ব্যাংক ম্যানেজমেন্ট কাজ করতে পারেনি। ব্যাংকাররা বলছেন 2 বছরেই ব্যাংকটির উপর আস্থা ফেরানো চ্যালেঞ্জিং। কাজল আব্দুল্লাহর রিপোর্ট। লুটপাটের শিকার দেশের 5 ইসলামী ব্যাংকে একীভূত করে কার্যক্রম শুরুর পথে সম্মিলিত ইসলামী ব্যাংক। অন্যান্য দেশে পুরানো হলেও আর্থিক প্রতিষ্ঠান অধিগ্রহণের ঘটনা বাংলাদেশে এই প্রথম। মূলত অনিয়মের মাধ্যমে ব্যাংকগুলো থেকে বের করা বেশিরভাগ অর্থ পাচারের কারণেই ভঙ্গুর হয়ে পড়ে প্রতিষ্ঠানগুলো। এমন প্রেক্ষাপটে অর্থ মন্ত্রণালয় জানিয়েছে আপাতত সরকারের পক্ষ থেকে পরিচালিত হবে সম্মিলিত ইসলামী ব্যাংক। তবে কার্যক্রম শুরুর পর 2-3 বছরের মধ্যেই বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরিকল্পনা অর্থ উপদেষ্টার। সম্প্রতি ওয়াশিংটন সফরে গিয়ে বিশ্বব্যাংকের বাংলাদেশ অফিসে এক সাক্ষাৎকারে একথা জানান তিনি। যে ব্যাংকগুলি আমরা মার্জ করছি ওদের মামলা করতে পারার সামর্থ্য। ওরিয়েন্টাল ব্যাংক দেশে একটা পাওয়ারফুল গ্রুপ ছিল, আপনারা জানেন। তো ওরা কেস করে, কিন্তু আনফর্চুনেটলি যারা কিনেছে আমি বলছি তাদেরই দুর্বলতা। একটা মালয়েশিয়ান কোম্পানি কিনেছে, তো ওরা যে ম্যানেজমেন্ট, ওদের আরও অনেক জায়গায় ব্যাংক টেক আছে, কিন্তু এখানে যে ম্যানেজমেন্টকে দিয়েছে দে আর নট ভেরি এফিশিয়েন্ট। ওরা একটা মনোযোগ দেয় না। নতুন ব্যাংকটা তো আপাতত গভর্নমেন্টের সাথে থাকবে। আমরা চেষ্টা করব বোর্ডটা এবং চেয়ারম্যানের বেটার হয়। আলটিমেটলি এইম হলো 2 বছর বা 3 বছর পর এটাকে আমরা প্রাইভেটাইজ করে ফেলব। স্ট্র্যাটেজিক পার্টনার। দীর্ঘমেয়াদে ব্যাংকটি নিয়ে সিনিয়র ব্যাংকার ও অর্থনীতিবিদদের পরামর্শ, আগে আস্থা ফেরাতে হবে গ্রাহকদের, আর বেসরকারীকরণের সিদ্ধান্ত নির্ভর করবে রাজনৈতিক সরকারের ওপর। 2 বছরে এটা দাঁড়ায় যাবে, আমার কাছে এটা হতে পারে, কিন্তু ভেরি 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 ডিফিকাল্ট। আগে কাস্টমারের আস্থা তাকে আনতে হবে। কাস্টমারের আস্থা আনতে গেলে সে কত টাকা ডিপোজিট, কি হিসাব করে কত দিনে দেবে, পুরা টাকাটা আমি কত দিনে শোধ করতে পারবো সেটাকে হিসাব করতে হবে। নতুন ডিপোজিট তখনই আসবে যখন পুরানা কাস্টমাররা তাদের টাকা ঠিক মতন পাচ্ছে, কিন্তু বন্ধ হয়ে গেলে তারা নতুন আসবে না। আরেকটা জিনিস এখানে ইম্পর্টেন্ট, কাস্টমারের সঙ্গে সঙ্গে যারা এমপ্লয়িজ আছে তাদের কি হবে? তারা কি গোল্ডেন হ্যান্ডশেক পাবে, 3 মাসের মাইনা পেয়ে যাবে, না ইমিডিয়েটলি চাকরিচ্যুত হবে,
নাকি তাদের চাকরি কন্টিনিউ, এটাও কিন্তু কোনো ডাইরেক্ট কোনো কিছু বলা হয় না। তাদের বলা হচ্ছে কারা অ্যাডমিনিস্ট্রেটর দেওয়া হয়েছে, তারা সব ঠিক করবে 1 বছর। তারপরে এটা বলা হচ্ছে শেয়ার মার্কেটে দেওয়া হবে নতুন শেয়ার, এটা পাবলিক হবে, পাবলিক শেয়ারিং হোল্ডিং হয়ে যাবে। এগুলি কিন্তু স্বপ্ন, এগুলি কিন্তু বাস্তব এত তাড়াতাড়ি করা সম্ভব না। যেহেতু মোটামুটি একটা দীর্ঘমেয়াদী এবং একটা পলিসির কনসিস্টেন্সির একটা বিষয় আছে, তো সেই জন্য এই মুহূর্তে বলাটা খুব মুশকিল, কারণ সামনের এই চ্যালেঞ্জটা কিভাবে আসলে অতিক্রম করবে, কারণ পরবর্তী সরকার এটাকে কিভাবে দেখবে সেটার উপরই অনেক কিছু নির্ভর করবে। আর্থিক খাতের সংস্কার দৃশ্যমান করতে অঙ্গীকারবদ্ধ অন্তর্বর্তী সরকার। তবে ব্যাংক খাত পুনর্গঠনে পরিবর্তন এলেও সংকটে থাকা নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলো নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নিতে পারেনি বাংলাদেশ ব্যাংক। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। শুল্কহার পুনর্নির্ধারণ জটিলতার নিরসন না হওয়ায় রমজানের দাম বাড়ার পাশাপাশি খেজুরের বাজারে অস্থিরতা সৃষ্টির শঙ্কা তৈরি হয়েছে। গত 4 মাসে 7,000 মেট্রিক টন খেজুর আমদানি হলেও শুল্ক কমার আশায় বন্দরেই ফেলে রেখেছেন আমদানিকারকরা। শাখাউত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চলতি অর্থ বছরের প্রথম 4 মাসে চট্টগ্রাম বন্দর দিয়ে 6,761 মেট্রিক টন খেজুর আমদানি হয়েছে, যা আগের অর্থ বছরের এই সময়ের তুলনায় অন্তত 4,000 মেট্রিক টন বেশি। রমজান কাছাকাছি চলে আসলো, শুল্কহার জটিলতার কারণে ব্যবসায়ীরা খেজুর আমদানির ক্ষেত্রে ধীরে চলনীতিতে চলছে বলে মত শুল্ক কর্মকর্তার। ব্যবসায়ীরা এখনো আশা করে আছেন যে রমজান উপলক্ষে হয়তো টিটেটা কমানো হবে এবং সেক্ষেত্রে তারা আমদানির পরিমাণটা আরও বাড়াবেন। প্রতি বছরই রমজান শুরু হওয়ার কয়েক মাস আগেই খেজুরের বাজার অস্থিরতা যেন স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়াচ্ছে। এবারও শুল্ক জটিলতায় ভুগছে খেজুর আমদানি। বিশেষ করে আমদানি করা খেজুর বাজারে আনার পরিবর্তে বন্দরে ফেলে রাখার অভিযোগ করছেন সাধারণ ব্যবসায়ীরা। আমদানি হচ্ছে, আমদানিতে কেউ নিচ্ছে না এখন ফুড থেকে, কারণটা হচ্ছে এখন যদি দাম কমে দেয় তাহলে তো সমস্যা হয়ে যাবে, এই জন্য কেউ খেজুর নিতে চাচ্ছে না। 40-50 টাকা থেকে প্রায় 200 টাকা প্রতি কেজিতে আন্তর্জাতিক বাজারে দাম বেশি। সেই কারণে যদি এবছর ডিউটিটা না কমায় সাধারণ ভোক্তারা খেজুর খেতে পারবে না। বর্তমানে পাইকারি পর্যায়ে সর্বোচ্চ হিসেবে 5 কেজির প্রতি প্যাকেট মেটজুল খেজুর 7,500 টাকা এবং সর্বনিম্ন আজোয়া 2,500 টাকা দরে বিক্রি হচ্ছে। সরকার যদি ডিউটি না কমায় তাহলে খেজুরের বাজার যে পরিস্থিতি এখন, খেজুর আসার সম্ভাবনা নাই। মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব, আরব আমিরাত, মিশর, জর্দান, ইরাক, ইরান এবং তিউনিসিয়া থেকে আমদানি করা হয় এসব খেজুর। চলতি অর্থ বছরের 4 মাসে চাহিদার বিপরীতে খেজুর আমদানি হয়েছে তুলনামূলক বেশি, কিন্তু শুল্ক হার বেশি হওয়ার কারণে সেই খেজুর বাজারে না এনে রেখে দেওয়া হয়েছে রেফার কন্টেনারে করে চট্টগ্রাম বন্দরে। তবে ব্যবসায়ীরা বলছেন আগামী 15 দিনের মধ্যে শুল্ক হার কমানো হলে আমদানি যেমন বাড়বে ঠিক তেমনি আমদানি করা খেজুরও চলে আসবে বাজারে এবং দামও থাকবে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে। চট্টগ্রামের ফলমন্ডি থেকে কমল দে, সময় সংবাদ। ঝালকাঠিতে প্রায় সবগুলো স্লুইস গেট অকেজ হওয়ায় আসছে না কোনো কাজে, পাশাপাশি নাব্যতা হারাচ্ছে জেলার খালগুলো। এতে পানির অভাবে ব্যাঘাত ঘটছে কৃষি কাজে। পানি উন্নয়ন বোর্ড বলছে একটি সমীক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে, প্রকল্প অনুমোদন হলে সমাধানে শুরু হবে কাজ। নদী ও খালের পানি কৃষির সেচ কাজের জন্য ব্যবহার করতে 80-র দশকে ঝালকাঠির 4টি উপজেলার খালগুলোতে সুইচ গেট নির্মাণ করে পানি উন্নয়ন বোর্ড, কিন্তু রক্ষণাবেক্ষণের অভাবে ভঙ্গুর দশা প্রায় সব কটির। কোথাও নেই পানি নিয়ন্ত্রণ করার মেশিনপত্র। এতে পানির চাপের সময় জলাবদ্ধতা আর শুষ্ক মৌসুমে চরম সংকট দেখা দেয়। সুইচ গেট নির্মাণের কারণে পলি জমে নাব্যতা হারাচ্ছে খালগুলো। পানি আটকায় রাখবে, মোটরগুলো আগে চলমান আসছিল, মোটরগুলো নষ্ট হয়ে গেছে, তো মোটরগুলো ব্যবহার করবে এর ভিত্তিতে কর্তৃপক্ষ থাকে, ওই কর্তৃপক্ষ এগুলো দেখাশোনা করে না। আমাকে এই সুইচ গেটে অনেক ক্ষতি হইতে আছে, আমরা যাইতে পারি না, টলা লই আইতে পারি না, ওই নারানোরা লই যাইতে পারি না। কথা বল, সুইচ গেটে টলার বাজ্যে ভরে আমরা এই কারণে একটা রুগী নিয়ে যাইতে পারতেছ না। আমরা এই সুইচ গেট চাই না, এই সুইচ গেট আমাদের নির্মূল হয়ে গেলে আমরা উপকৃত।
পানি উন্নয়ন বোর্ড বলছে এ ব্যাপারে বরিশাল সেচ প্রকল্পের আওতায় একটি সমীক্ষা কাজ শেষ করে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। প্রথম এবং দ্বিতীয় পর্যায়ে এগুলো মেরামত করার জন্য সুপারিশ করা হয়েছে। সেই প্রেক্ষিতে আমরা প্রথম পর্যায়ে যে পাম্পগুলো রিপেয়ার করার প্রয়োজন সেগুলোর জন্য একটা প্রকল্প প্রস্তুত করে পরিকল্পনা কমিশনে প্রেরণ করেছি। অনুমোদন সাপেক্ষে আমরা কাজ বাস্তবায়ন করব। 1986 থেকে 1989 সাল পর্যন্ত ঝালকাঠি জেলার বিভিন্ন খালে 300টি সুইচ গেট নির্মাণ করা হয়। এর মধ্যে বর্তমানে 284টি অকেজো হয়ে পড়ে আছে। সময় সংবাদ। দেখছেন সময় সংবাদ। ভয়াবহ ঘূর্ণিঝড় ও বন্যায় শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডে প্রাণহানি ছাড়িয়েছে 900। এখনও নিখোঁজ রয়েছেন অনেকে, চলছে উদ্ধার কাজ। এদিকে ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত ইন্দোনেশিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্তদের উদ্ধারে চলছে কার্যক্রম। ইন্দোনেশিয়ার সুমাত্রার আচেহ, নর্থ সুমাত্রা ও ওয়েস্ট সুমাত্রার 3 প্রদেশে প্রাকৃতিক দুর্যোগের ভয়াবহতা সবচেয়ে বেশি। ঘূর্ণিঝড় সেনিয়ার আঘাতে পাহাড় ধসের ঘটনায় এখনও নিখোঁজ অনেকেই। সেন্ট্রাল তাপানুলি ও সিভলগায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন। এ অবস্থায় সমুদ্রপথে ত্রাণ পৌঁছানোর প্রস্তুতি চলছে। ঘূর্ণিঝড়ের ক্ষতচিহ্ন দৃশ্যমান গ্রামগুলোতেও। বাসিন্দারা জানান, পানি নেমে গেলেও রাস্তাঘাট পরিষ্কার না হওয়ায় স্বাভাবিক হয়নি চলাচল। চুরি ও লুটপাটের ভয়ে ঘরবাড়ি ছেড়ে আশ্রয় কেন্দ্রে যাননি অনেকেই। সুমাত্রার কয়েকটি এলাকায় দোকানপাটেও ঘটেছে চুরির ঘটনা। পুলিশ বলছে, দুর্গত এলাকায় ত্রাণ না পৌঁছানোয় এমন ঘটনা ঘটাচ্ছেন কেউ কেউ। এদিকে ঘূর্ণিঝড় দিতুয়ার আঘাতে বন্যা ও ভূমিধসে শ্রীলঙ্কার মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 193। এখনও নিখোঁজ রয়েছে প্রায় 200 জন। পরিস্থিতি মোকাবেলায় দেশটিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। দেশজুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে 5 লাখেরও বেশি মানুষ। প্রায় 78,000 বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে আশ্রয় কেন্দ্রে। ভয়াবহ বন্যায় ফিলিপিন্সে অনেকের মৃত্যুর পর দুর্নীতির অভিযোগ ঘিরে বিক্ষোভে নতুন মাত্রা পেয়েছে। বন্যা প্রতিরোধে বরাদ্দ কোটি ডলার গায়েব হয়ে যাওয়ার অভিযোগে স্থানীয় সময় রোববার ম্যানিলায় সমাবেশ করেছে বামপন্থী রাজনৈতিক দল ও সাধারণ শিক্ষার্থীরাও। এ সময় প্রেসিডেন্ট বংবং মার্কোস জুনিয়রের পদত্যাগ দাবি করেন বিক্ষুব্ধরা। ঘূর্ণিঝড়ে বিপর্যস্ত মালয়েশিয়ার আচেহ প্রদেশে শুকনো খাবার ও চিকিৎসা সামগ্রী পাঠিয়েছে আন্তর্জাতিক সংস্থা। আর জরুরি যোগাযোগ সচল রাখতে বিনামূল্যে স্টারলিং সেবা দেওয়ার ঘোষণা দিয়েছে ইলন মাস্ক। এছাড়াও কলম্বোর নিম্নাঞ্চল এখনও ডুবে আছে পানিতে। মধ্যাঞ্চলের বহু গ্রামে ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। ভয়াবহ ঘূর্ণিঝড়ে শুধু ইন্দোনেশিয়া নয়, থাইল্যান্ড, মালয়েশিয়া এবং শ্রীলঙ্কায় সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে। শিউলি রোজা, সময় সংবাদ। যুক্তরাষ্ট্র সামরিক হুমকির মাধ্যমে ভেনেজুয়েলার বিশাল তেল ভান্ডার দখলের চেষ্টা করছে বলে অভিযোগ করেছে কারাকাস। ওপেকের ভার্চুয়াল বৈঠকে এই অভিযোগ তুলেছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। ওয়াশিংটন এরই মধ্যে ক্যারিবীয় সাগরে সামরিক উপস্থিতি বাড়িয়েছে। ভেনেজুয়েলার সমুদ্র সীমায় মার্কিন যুদ্ধজাহাজ প্রবেশ করলে প্রতিক্রিয়া ভয়াবহ হবে বলে সতর্ক করেছেন মাদুরো। তেল রফতানিকারক দেশগুলোর সংস্থা ওপেকের মন্ত্রী পর্যায়ের বৈঠকে ভেনেজুয়েলার অর্থনীতি ও সামাজিক বিষয়ক মন্ত্রী রদ্রিগেজ পড়ে শোনান দেশটির প্রেসিডেন্ট মাদুরোর চিঠি, যেখানে উল্লেখ করা হয়েছে যুক্তরাষ্ট্র লেথাল মিলিটারি ফোর্স ব্যবহার করে বিশ্বের বৃহত্তম তেল ভান্ডার দখল করার চেষ্টা করছে। এমন পদক্ষেপ বৈশ্বিক জ্বালানি বাজারের ভারসাম্য এবং উৎপাদনের স্থিতিশীলতাকে গুরুতরভাবে প্রভাবিত করবে বলে সতর্ক করা হয়। রদ্রিগেজ সাফ জানান, ভেনেজুয়েলা নিজেদের প্রাকৃতিক সম্পদ রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ, কোনো হুমকি মানবে না। এদিকে ভেনেজুয়েলা ঘিরে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতার নতুন মোড় নিয়েছে। ট্রাম্প প্রশাসন ক্যারিবিয়ানে সামরিক উপস্থিতি বাড়িয়েছে। এছাড়াও মাদক পাচার বন্ধে সম্ভাব্য স্থল অভিযানের ইঙ্গিতও দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ভেনেজুয়েলা বিপজ্জনক অপরাধীদের যুক্তরাষ্ট্রে পাঠাচ্ছে, তাই প্রয়োজনে সব বিকল্প ব্যবহারের সম্ভাবনা উন্মুক্ত থাকবে। মার্কিন প্রেসিডেন্ট ভেনেজুয়েলার আকাশসীমা পুরোপুরি বন্ধের ঘোষণা দেয়ায় আন্তর্জাতিক মহলে নতুন উত্তেজনা সৃষ্টি হয়েছে। এই পদক্ষেপের নিন্দা জানিয়েছে মাদুরো সরকার। ভেনেজুয়েলার সমুদ্র সীমায় প্রবেশ করলে এর প্রতিক্রিয়া গুরুতর হবে বলে সতর্ক করেছেন মাদুরো। শিউলি রোজা, সময় সংবাদ। দেখছেন সময় সংবাদ। ক্রিকেটারদের যোগ্যতা অনুযায়ী সঠিক মূল্যায়ন করার জন্যই 1 যুগ পর এই নিলামের ব্যবস্থা। প্রথম ধাপ সম্পন্ন করার পর এবারের বিপিএল নিয়ে আরও বড় স্বপ্ন দেখছেন গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান ও বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। ফ্র্যাঞ্চাইজিগুলো সন্তোষজনক ব্যাংক গ্যারান্টি দেয়ায় অনেকটা নির্ভর গভর্নিং বডি।
এছাড়া টুর্নামেন্টে ফিক্সিং বন্ধে প্রতি দলের সঙ্গে 2 জন করে সিআইডি কর্মকর্তা রাখা হবে বলে জানান সহসভাপতি সাখাওয়াত হোসেন। জাঁকজমকপূর্ণ আয়োজন, পছন্দের ক্রিকেটার নিয়ে কারাকারি, অর্থের সঙ্গে ফ্র্যাঞ্চাইজিগুলোকে নিতে হয়েছে কৌশলী সিদ্ধান্ত। এবারের বিপিএল মাঠে গড়ানোর আগেই দেখলো নতুন কিছু। এক যুগ পর নিলাম, কোয়ালিটি অনুযায়ী ক্রিকেটারদের মূল্যায়ন পাইয়ে দেয়াটাই ছিল বিসিবির লক্ষ্য। এই বিপিএলটা অকশন যাওয়ার একটা কারণ হচ্ছে যে আমরা যে খেলোয়াড়দের যে অ্যাকচুয়াল যে তাদের যে প্রাপ্য রিওয়ার্ড সেটা যেন তারা পায়। এর পরপরই আমাদের ICC T20 ওয়ার্ল্ড কাপ হচ্ছে, তো সব কিছু মিলিয়ে এখানে হাই পারফর্মিং বলেন, এখানে পারফরমেন্সের জায়গাটা বলেন, তার থেকে বড় হচ্ছে যে একটা দীর্ঘ সময়ের জন্য ফ্র্যাঞ্চাইজিগুলোকে দেওয়া। তবে নির্বাচিত হওয়ার কদিনের মাথায় বিপিএল করার ভাবনাটা ছিল এই বোর্ডের সাহসী সিদ্ধান্ত। তার উপর ফ্র্যাঞ্চাইজিগুলো থেকে ব্যাংক গ্যারান্টি নেওয়া ছিল আরও বড় চ্যালেঞ্জ। সবকিছু সামলে প্রথম ধাপ সম্পন্ন করেছে গভর্নিং কাউন্সিল। ব্যাংক গ্যারান্টির অর্থ দিয়েছে নোয়াখালীও। ফিক্সিং বন্ধেও নেওয়া হয়েছে কঠোর ব্যবস্থা। আমাদের অবজেক্টিভটা কি ছিল? অবজেক্টিভটা ছিল যে এই পুরো গেমে যেন কোনো প্লেয়ার টাকা পায় না এরকম না হয়, কোনো লজিস্টিক্সের লোক টাকা না পায়, কোনো মিডিয়া ম্যানেজার টাকা না পায়, এরকম যেন না হয়। আমরা যেই পরিমাণ টাকা পেয়েছি এই পরিমাণ টাকাতে আমরা সিকিউর আছি। যদি ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি এবং গেম ইন্টিগ্রিটিতে কোনো প্রবলেম হয়, যে কোনো সময় টিম বাদ পড়ে যাবে। এবং এই আন্ডারস্ট্যান্ডিংয়ে এবং এইটাই তাদের কাছ থেকে আমরা লিখিত নিয়েছি। বিসিবির বর্তমান বোর্ডের সামর্থ্য নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই। এই বিপিএল তাদের প্রমাণের চাবিকাঠি, তাই এই আসরে আরো নতুনত্ব দেখানোর অপেক্ষায় এই বোর্ড। বিপিএল নিয়ে আমরা হয়তো অনেক সময় অনেক কথা বলছি। থিঙ্ক অ্যাবাউট ব্যাক, যে আপনারা পিছনে যে দেখেন যে বিপিএল এর অবস্থানটা কোথায় ছিল, সেই জায়গা থেকে আমরা বিপিএলটাকে কোথায় আস্তে আস্তে নিয়ে যাচ্ছে। তো আমরা যদি এটাকে সবাই মিলে যদি ভালো পজিটিভ কথা চিন্তা করি, ভালো কিছু চিন্তা করি, দেখবেন ইনশাল্লাহ এটাকে বিপিএলটা খুব ভালো দিকে যাবে। আগামী 26 ডিসেম্বর থেকে শুরু হবে বিপিএল এর 12তম আসর। দোয়া করি যেন তারাও ভালোভাবে খেলুক। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বেগম জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি, মেডিকেল বোর্ডের অনুমতি পেলে নেওয়া হবে বিদেশে। তারেক রহমান দেশে ফিরতে চাইলে সহযোগিতা করবে সরকার। পূর্বাঞ্চলে প্লট বরাদ্দে দুর্নীতিতে শেখ হাসিনা, রেহানা ও টিউলিপের মামলার রায় আজ। ক্ষমতার অপব্যবহারের অভিযোগ, আসামিদের সর্বোচ্চ সাজার প্রত্যাশা দুদকের। এবং শুরু হলো বাঙালির গৌরবের বিজয়ের মাস। ঢাকা বিশ্ববিদ্যালয় বর্ণাঢ্য শোভাযাত্রা, বীর শহীদদের স্মরণ, জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান। এ ছিল সকাল 10টার সময় সংবাদে। এরপর এ সময়ের বাণিজ্যের সঙ্গে থাকবেন সহকর্মী সাদিক হাসান ইমন। ধন্যবাদ নিবিড়। এই সময়ের বাণিজ্য নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।